আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্ট ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই র‍্যাবিট হোল বিডি। গত এক সপ্তাহের ক্রিকেটের সব ধরনের অ্যানালাইসিস নিয়ে আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে আজকের আয়োজনে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছে। প্রতীক ভাই, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আপনাকে এবং দর্শকদেরকে জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার টেস্ট সিরিজ এবং ওডিআই সিরিজ নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। পাকিস্তান, জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার নিয়ে অনুষ্ঠিত ওডিআই এবং টি-20 সিরিজ হয়েছে এবং একটা ফেজ আমরা করে ফেলেছি এবং আরেকটা টি-20 সিরিজ নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, ট্রাই সিরিজ, এবং এনসিএল নিয়ে আমরা কিছু আপডেট আপনাদেরকে, দর্শকদেরকে জানিয়ে দিতে যাচ্ছি। তো শুরু করতে যাচ্ছি ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা যে টেস্ট সিরিজটা হয়ে গেল। আমরা লাস্ট এপিসোডে কথা বলছিলাম যে তখন টেস্টটা অনগোয়িং ছিল। আমরা দুইটা টেস্টে দেখেছি যে একবার একপেশেভাবে সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে হারিয়েছে এবং আপনি যেটা আমরা অফ দ্য ক্যামেরা যেটা বলছিলাম যে 5টা টেস্ট কনজিকিউটিভলি ভাবে ইন্ডিয়া তাদের ঘরের মাঠেতে হেরেছে। আপনার কাছে কেন মনে হয় যে আসলে ইন্ডিয়া তাদের ওই জায়গা থেকে হয়তো যে রুলিং যে পাওয়ারটা ছিল সেখান থেকে ইন্ডিয়া কি সরে এসছে? হ্যাঁ, এটা একটা বিষয় যদি আমি বলতে চাই যে একটা ট্রানজিশন পিরিয়ড ইন্ডিয়া হয়তো পার করছে, যেটা কিছুদিন আগে অস্ট্রেলিয়া পার করেছে, শ্রীলঙ্কা পার করেছে, বাংলাদেশ করছে। বাংলাদেশ করছে না আসলে, মানে আমরা ওই ভ্যাকুয়ামটা আসলে ফিল করতে পারিনি, যে জন্য স্ট্রাগলটা অনগোয়িং রয়েছে লং টাইমে। হ্যাঁ, তো ইন্ডিয়ার ক্ষেত্রে বিষয়টা অনেকটা এরকম আমার কাছে মনে হচ্ছে যে বিরাট কোহলি উনি টেস্ট থেকে রিটায়ারমেন্টে গেছেন এবং ওনার আদর্শ রিপ্লেসমেন্ট মানে আমরা যাকে ধরছিলাম শুভমান গিল, উনি এই সিরিজে ইনজুর্ড ছিলেন। আপনি কলকাতা টেস্টে লাস্ট ইনিংস উনি ব্যাট করতে পারেননি এবং এটার ফলাফল স্বরূপ কিন্তু ইন্ডিয়া আসলে ম্যাচটা হেরেছে। এবং সেকেন্ড টেস্টে যে শুভমান গিল দলে ছিলেন না, এটি ইন্ডিয়ার পুরো ব্যাটিং লাইন আপে আসলে বোঝা গেছে তার এই ঘাটতিটা বা অনুপস্থিতিটা। তো আমার কাছে মনে হয় এটা একটা বড় কারণ। পাশাপাশি আমার মনে হয় ইন্ডিয়ান টিমের মধ্যে একটা প্যানিক বাটনও হয়তো প্রেস হয়ে গেছে, বিশেষ করে নিউজিল্যান্ডের সাথে তারা লাস্ট সিরিজের যে ঘরের মাঠে 3টা ম্যাচ হেরেছে, সেখানে কিন্তু লাস্ট 2টা টেস্টে তাদের খুবই কম রান আসলে চেস ডাউন করতে হতো। সো ব্যাটিং কলাপসটা কিন্তু ওই সিরিজটা থেকে স্টার্ট হয়েছে এবং এটা কিন্তু আসলে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে আমরা রিসেন্টলি লাস্ট এপিসোডে কথাগুলো বলছিলাম যে গুয়াহাটির একটা পিচ নিয়ে কথা বলছিলাম, কলকাতার পিচের মানে ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা কথা বলছিলাম, এগুলো কি আসলে ফ্যাক্টর হতে পারে? আমার মনে হয় না। পিচ হ্যাজ গট নাথিং টু ডু মাচ। গৌতম গম্ভীর কিন্তু বলেছে যে পিচই হোক না কেন, প্রত্যেকটা পিচে ব্যাটিং অ্যাটলিস্ট এর থেকে বেটার হওয়া উচিত ছিল। হ্যাঁ, সাউথ আফ্রিকা তো ভালো ব্যাটিং করেছে এক উইকেটে। আমার কাছে মনে হচ্ছে কি যে ইন্ডিয়া আপনার সেকেন্ড টেস্টে একটু ওভার কনজারভেটিভ অ্যাপ্রোচে চলে গেছে। আপনি সাই সুদর্শনের যদি সেকেন্ড ইনিংসে ডিসমিসালটা দেখেন, এই বলটা অন্য যে কোনো ব্যাটার বা সাই সুদর্শনের যদি আইপিএলে খেলতেন, এটা খুব ইজিলি উনি ড্রাইভ করতে পারতেন। তো ম্যাচটা যেহেতু ইন্ডিয়ার মানে জয়লাভ করার কোনো অপশনই ছিল না, তারা হয়তো এই মাইন্ডসেটই গিয়েছিল যে তারা ডিফেন্ড করে হয়তো লাস্ট ডেটা সার্ভাইভ করবে। 100 প্লাস বল খেলে মনে হয়, হ্যাঁ 13-14 তো কত রান, অ্যারাউন্ড 150 ডেলিভারি খেলেছেন, খেলে তো এই ওভার কনজারভেটিভ অ্যাপ্রোচটা কিন্তু আসলে তাদের কাল হয়ে দাঁড়িয়েছে। আপনি ওয়াশিংটন সুন্দরের ডিসমিসাল দেখেন, আপনি সাই সুদর্শনের ডিসমিসাল দেখেন, ধ্রুব জুরেলের ডিসমিসালটা দেখেন, বিশেষ করে ধ্রুব জুরেল এবং সাই সুদর্শন তাদের এই মানে একদম ড্রাইভেবল লেন্থের বলগুলো তারা আসলে ডিফেন্ড করতে গিয়েছে। এটা কিন্তু তাদের স্বভাবজাত ব্যাটিং না। তারা কিন্তু আসলে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে এসেছে বেসিক্যালি আইপিএলে পারফর্ম করে। আপনি ধ্রুব জুরেলের পারফরমেন্স দেখেন, আপনি সাই সুদর্শনের পারফরমেন্স দেখেন, আইপিএলে কিন্তু তারা দুর্দান্ত পারফর্মার। তো তারা যদি পজিটিভ ক্রিকেটটা খেলতেন, দ্যাট ইজ মারার বল মারা, যেটা ডিফেন্ড করার বল সেটা ডিফেন্ড করা, আমার মনে হয় ম্যাচটা ইন্ডিয়া অ্যাটলিস্ট ফাইনাল সেশনে নিতে পারতো, ইফ নট ম্যাচটা ড্র হতে পারতো। আপনি ম্যানচেস্টারে ইংল্যান্ডের সাথে যে অ্যাওয়ে সিরিজটা ইন্ডিয়া ড্র করলো, সেখানে একটা টেস্ট ম্যাচ কিন্তু ইন্ডিয়া সেভ করেছিল। শুভমান গিল, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর 4 জনে সেঞ্চুরি করেছিলেন। তো ওখানে কিন্তু তারা কিছুটা পজিটিভ ক্রিকেট খেলেছিলেন, মারার বলগুলো কিন্তু মেরেছিলেন। আমার কাছে সাউথ আফ্রিকার সাথে এই টেস্টে যেটা মনে হয়েছে, ব্যাটার্সরা নিজেদেরকে একটা শেলের মধ্যে আবদ্ধ করে ফেলেছিলেন, ফলশ্রুতিতে ন্যাচারাল গেম খেলতে পারেননি এবং ব্যাটিং লাইনআপটা কলাপস করেছে। অ্যাপ্রোচের একটা ব্যাপার ছিল, আপনি যেটা বলতে চাচ্ছেন। আমরা টেস্ট সিরিজে দেখেছি যে ম্যান অফ দ্য সিরিজ আমরা দেখেছিলাম যে স্পিনার সাইমন হার্মার, এবং ফার্স্ট টেস্টেও কিন্তু উনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন এবং সেকেন্ড টেস্টে আমরা দেখেছি মার্কো জনসন হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ আর কি ওভারঅল। এবং আমি যদি বলি যে হাইয়েস্ট স্কোর এবং বোলিং কার্ডে যদি দেখি টপ 5-এ সবসময় সাউথ আফ্রিকানদের দৌরত্ব ছিল।
আপনার কাছে কি মনে হয় যে টিমে যেটা আপনি বলছিলেন যেটা ভ্যাকুয়াম জায়গা, এই ভ্যাকুয়াম জায়গাটা কি আসলে কি ইন্ডিয়া টিম সিলেকশনের প্রবলেম নাকি লাইন আপে ওইভাবে প্লেয়ার নেই, যেটা সিলেকশনে যেটা আমি বলতে পারি যে জয়সওয়ালকে বেশ লম্বা সময় ধরে সুযোগ দেওয়া হচ্ছে। অভিমন্যু ঈশ্বরনের কথা আমি এর আগের এপিসোডে বলেছিলাম, উনি কিন্তু ইংল্যান্ড সিরিজে টিমের সাথেও ছিলেন। তো এই জিনিসগুলো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে যে আপনি একটা প্লেয়ারকে ক্যারি করলেন, ক্যারি করার পরে পরের সিরিজে তাকে ড্রপ করলেন, তাহলে উনি তো জানলেন না আসলে যে কি জন্য উনি ইনক্লুডেড হলেন, কি জন্য ড্রপ হলেন। তো আমার মনে হয় যে এই সিরিজটাতে পার্টিকুলারলি যখন শুভমান গিল ইনজুর্ড হলেন, অভিমন্যু ঈশ্বরনকে হয়তো যেহেতু দেশের মাঠে খেলা হচ্ছে তাকে টিমে ইনক্লুড করা যেতে পারতো। এই ক্ষেত্রে হয় কি যে নতুন একজন ব্যাটার আসলে অপোনেন্টেরও তার উইকনেসগুলো ওইভাবে অ্যানালাইসিস করা থাকে না, সেই ক্ষেত্রে হয়তো ওপেনিং এ একটা সলিড স্টার্ট ইন্ডিয়া পেতে পারতো। কেএল রাহুলের উপর আসলে অনেক প্রেশার পড়ে গিয়েছে, এবং আপনি যদি লাস্ট টেস্টের লাস্ট ইনিংসে কেএল রাহুলের ডিসমিসাল দেখেন, এটাও আসলে তার স্বভাব সুলভ ব্যাটিং ছিল না। আমার কাছে মনে হচ্ছে যেই ইনকামিং ডেলিভারিটা উনি বোল্ড হলেন মেবি সাইমন হারমারের এগেইনস্টে, এটা উনি আরেকটু ফ্রন্ট ফুটে এসে এটা ড্রাইভ করতে পারতেন। উনি আসলে অ্যাক্রস দ্য লাইন শটটা খেলতে গিয়ে নিজের উইকেটটা দিয়ে দিয়েছেন। তো যখনই আপনি অ্যাট দ্য এন্ড অফ ডে 4 কেএল রাহুলের উইকেটটা হারিয়ে ফেলেছেন এবং ব্যাটিং লাইন আপে আপনার শুভমান গিলও নেই, সেখানে আসলে পুরাটা টিমকে গাইড করে একটা ডে সার্ভাইভ করা ইন্ডিয়ার জন্য অনেক কঠিন ছিল, এবং আলটিমেটলি আসলে তারা কাজটা করে উঠতে পারেনি। তো সিলেকশন খুব একটা বেশি ইস্যুস নেই বলে আমার মনে হয়। ইন্ডিয়া ইজ এ কোয়ালিটি সাইড, এবং আমার মনে হয় যে নেক্সট যে সিরিজটা হবে যারাই আসুক তারা হয়তো ভালো করবে, এবং আমার মনে হয় তাদের একটা অ্যাপ্রোচ পরিবর্তন করা যেতে পারে। কজ যেহেতু একটা জেনারেশন চলে গেছে তাদের ক্রিকেট, এটা হয় যে ধরুন যখন কোনো একটা জেনারেশন থাকে ওই জেনারেশনের টিমটা বা ক্রিকেটাররা একটা পার্টিকুলার সর্ট অফ উইকেটে খেলে অভ্যস্ত। আপনি দেখবেন যে যখন ইন্ডিয়া র্যাঙ্ক টার্নার্সে খেলেছে, যে সময় উইকেটগুলো নিয়ে অনেক আপনার দ্বিমত এসেছে, তখন কিন্তু রাভি আশ্বিন ইন্ডিয়ান টিমে ছিলেন, রবীন্দ্র জাদেজা পিকে ছিলেন সেই সময়। রবীন্দ্র জাদেজারও ক্যারিয়ারের শেষের দিকে চলে এসেছেন। আগে যেভাবে উনি লম্বা স্পেলগুলো বোলিং করতেন, এখন অতটা ইউজ টু নন উনি, মূলত ব্যাটিং অলরাউন্ডার হিসেবে কিন্তু তার রোলগুলো আমরা এখন প্লে করতে দেখছি। আশ্বিন নেই, সো এই ধরনের উইকেটকে এক্সপ্লয়েট করার মতো স্কিল আমার মনে হচ্ছে যখন অপোনেন্টরা বেশি পজেস করছে রাদার দ্যান টিম ইন্ডিয়া। সেটা আপনি সাউথ আফ্রিকার স্পিনারদের দেখেন, কেশব মহারাজ, সাইমন হারমার, ঠিক আছে, মুথুসামির কথা বাদ দিলাম, আপনি কেশব মহারাজ আর সাইমন হারমারের কথাই বলেন, দে পারফর্ম বেটার দেন ইন্ডিয়ান স্পিনার্স। আপনি ব্যাটারদের পয়েন্ট অফ ভিউ থেকে সরে এসে যদি আমরা স্কোরকার্ডেও ওটার প্রতিফলন দেখছিলাম, তো আমার মনে হয় তার একটু অ্যাপ্রোচ চেঞ্জ করতে পারে, যেহেতু ইন্ডিয়ার এই জেনারেশনের ব্যাটাররা বেশ মানে এক্সপ্লোসিভ ব্যাটার, মেরে খেলতে অভ্যস্ত। আমার মনে হয় একটু ব্যাটিং সহায়ক উইকেট দিলে তারা রেজাল্টটা বের করে আনতে পারবে। আমরা টেস্ট সিরিজ নিয়ে কথা বলছিলাম, আমরা জানি যে একটা ওয়ানডে অলরেডি সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া খেলে ফেলেছে, এবং সেখানে ইন্ডিয়া তার স্বভাবজাত অ্যাগ্রেসিভ ব্যাটিং এবং হচ্ছে ওই ডোমিনেটিং জায়গা থেকে ম্যাচ কিন্তু জিতেছে, এবং আবার সেই যদি বলি কিং কোহলি ম্যান অফ দ্য ম্যাচ। তো আপনার কাছে ফার্স্ট রাউন্ডে নিয়ে যদি সামারি জানতে চাই, রোহিত শর্মা কিং কোহলি মান বাঁচালেন গৌতম গম্ভীরের। এই ম্যাচটাও যদি হারতো ইন্ডিয়া তাহলে টপ লেভেলের সমালোচনার মুখোমুখি হতে হতো। এখন দেখেন এই উইকেটটা ছিল নর্মালি একদম ট্রু ব্যাটিং উইকেট যেটা আমরা বলতে পারি, এবং ইন্ডিয়াকে কিন্তু অনেক ঘাম ঝরাতে হয়েছে ম্যাচটা বের করে আনতে। যখন তারা 349 রান পোস্ট করলো, বিরাট কোহলির দুর্দান্ত একটা ইনিংস ছিল, এবং ইট ওয়াজ এ ডেমনস্ট্রেশন ফ্রম বিরাট কোহলি যে অফ সাইডে কিভাবে আসলে নিয়মিত শটস খেলতে হয়। জাকির আলী অনেক ওই দিন খেলা দেখে থাকলে হয়তো কিছু শিক্ষা নিতে পারেন, সময় হয়তো ছিল না, এমন হতে পারে আর কি। বিপিএল নিলাম চলছিল তো আবার সিরিজের মাঝখানে, তো হু নোস। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে বিরাট কোহলির মানে এই যে ইনিংসটা ছিল এটা যে কোনো ইয়াংস্টারের জন্য একটা ট্রু ডেমনস্ট্রেশন। মানে ব্যাটার্স লাইক বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, জো রুট, বা আগে যখন ছিলেন সচিন টেন্ডুলকার, রিকি পন্টিং। আমি এই ট্রাই সিরিজে যখন আমরা আলোচনা করব তখন হয়তো এটা নিয়ে বলবো যে আমি অনেকদিন পর বাবর আজমের কিছু স্ট্রোক দেখে না থাকে না যে আমি 100 বল দেখতেও মন চায়, এই টাইপের স্ট্রোক যখন খেলা, যেমন আপনি যেটা বলছিলেন বিরাট কোহলির খেলা, জো রুটের খেলা, এগুলো আসলে চোখে লেগে থাকার মতো। হ্যাঁ, তো এটা আসলে একটা মানে খুব স্পেশাল নক ছিল বিরাট কোহলির পক্ষ থেকে। অনেকদিন কিন্তু উনি ভাবে রানের মধ্যে ছিলেন না, অস্ট্রেলিয়ান সিরিজে উনি বেশ স্ট্রাগল করেছিলেন। তো ইট ওয়াজ এভিডেন্ট যে ইন্ডিয়ার ব্যাটাররা ভালো করবে, যেহেতু ইন্ডিয়ান সয়েলে খেলা হচ্ছে, এবং টেস্ট সিরিজ ব্যর্থতার পর আমরা এক্সপেক্টই করছিলাম যে উইকেটটা অনেক ট্রু থাকবে, বল ব্যাটে আসবে, রান হবে। তো
এক্স্যাক্টলি এটাই হয়েছে, এবং উইকেট আসলে এতই ভালো ছিল যে সাউথ আফ্রিকা অলমোস্ট কিন্তু চেস ডাউন করে ফেলেছিল। এবং আমি যদি বলি এই পুরা ম্যাচে এক্স ফ্যাক্টর ছিলেন হচ্ছে কুলদীপ যাদব। উনি যদি ওনার লাস্ট স্পেলে এসে 3টে উইকেট না নিতেন, মার্ক ইয়ানসন, ম্যাথিউ ব্রিটস্কা আর সেনুরান মুতুসামি, তার এই 3টে উইকেট যদি না নিতেন তাহলে কিন্তু সাউথ আফ্রিকা ম্যাচটা বের করে নিয়ে নিত, আলটিমেটলি পরাজয়টা বরণ করতো না। তো অল ইন অল ইন্ডিয়া জয়লাভ করেছে, এটা সিরিজে তারা এগিয়ে গেল, কিন্তু আসলে ইন্ডিয়ার বোলিং নিয়ে আমার মনে হয় অনেক কাজ করার রয়েছে যদি তারা সামনে ভালো করতে চায়। প্রতিভা, আপনি ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে আসলে যারা ব্যাটিং ভালো করেছেন, কেএল রাহুলও ভালো রান করেছেন এবং ওপেনিং থেকে শুরু করে মোটামুটি একটা ভালো রান না হলে 349 হয়নি। সেক্ষেত্রে আপনার কাছে কিং কোহলি নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, আপনি যদি সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপ নিয়ে কথা বলেন সেক্ষেত্রে সাউথ আফ্রিকাতে ইনিশিয়ালি অনেক স্ট্রাগল করেছে। এইডেন মার্করাম, কুইন্টন ডিকক খুব চিপলি আসলে সাজঘরে ফিরে যান। এই জায়গায় আমার মনে হয় সাউথ আফ্রিকা একটু সার্কামস্পেক্ট হতে পারতেন, যেহেতু লাইটসের আন্ডারে নতুন বল কিছুটা মুভমেন্ট থাকবে, এবং তারা কিন্তু আসলে এই জিনিসটা কনসিডার করেনি। নতুন মুভিং বল যদি প্রথম 5টা ওভার মার্করাম এবং ডিকক একটু দেখে খেলতে পারতেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে সাউথ আফ্রিকা ম্যাচটা খুব ইজিলি বের করে আনতে পারত। এই উইকেটে 349 রান খুব বেশি ছিল না, তারপরও বলের মুভমেন্ট যখন কমে গেল তখন কিন্তু আসলে আপনি ম্যাথিউ ব্রিটস্কার কথা বলেন, ডেভাল ব্রেভিস খুব ভালো স্টার্ট পেয়েছিলেন, ক্যাপিটালাইজ করতে পারেনি, কিন্তু মার্কো ইয়ানসেন দুর্দান্ত ইনিংস খেলেছেন, একটা 70 অড রানসের ইনিংস 39 বলে, এবং উনি যে কত ভালো হিটিং ফর্মে রয়েছেন এটা তার প্রমাণ। সাউথ আফ্রিকা একটা জায়গায় ব্লান্ডার করেছে, আমার মনে হয় যে অ্যাট ওয়ান স্টেজ 30 ওভারে সাউথ আফ্রিকা অ্যারাউন্ড 200 ফর 5 এরকম স্কোর কার্ড ছিল, 20 ওভারে 150 রান প্রয়োজন, 2জন ব্যাটসম্যান ওয়েল সেট, কুলদীপ যাদবের 4টা ওভার বাকি ছিল, বাদ বাকি কিন্তু এই ম্যাচে বুমরাও ছিলেন না, মোহাম্মদ সিরাজও ছিলেন না, তাহলে তারা করতে পারতেন কি কুলদীপ যাদবকে সেফলি নেগোশিয়েট করে বাদ বাকি বোলারদের চার্জ করতে পারতেন, কিন্তু মার্কো ইয়ানসেন এবং ম্যাথিউ ব্রিটস্কা ড্রিঙ্কস ব্রেকের একদম ঠিক পরের ওভারে কুলদীপ যাদব আসলেন, 3 বলের মধ্যে 2জনের উইকেট নিয়ে নিলেন এবং সাউথ আফ্রিকা আসলে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায়। তারপরও হ্যাটস অফ টু করবিন বোস, উনি কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং খেলাটা শেষ ওভার পর্যন্ত নিয়ে যান, এবং অল ইন অল এটা একটা উপভোগ্য ম্যাচ ছিল। প্রতিভা, আমরা এতক্ষণ আসলে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার টেস্ট এবং ওডিআই নিয়ে কথা বলছিলাম আমরা, এবং এবার যেতে চাই পাকিস্তান, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার যে ট্রাই সিরিজটা, এর আগে কিন্তু আমরা একটা সিরিজে পাকিস্তানকে জিততে দেখেছি এবং আরেকটা ফর্মেটেও কিন্তু পাকিস্তান জিতেছে, এবং এর আগের এপিসোডে আমরা ওটা নিয়ে আলোচনা করছিলাম। এই সিরিজটা কেমন দেখলেন, ট্রাই সিরিজটা? জিম্বাবুয়ের ব্যাড লাক, আমার মনে হয় পাকিস্তান could have helped themselves a bit more. যদি শ্রীলঙ্কার সাথে লাস্ট ওভারটা ভালো মতো ফিনিশ করতে পারতো পাকিস্তান, ফাইনালে হয়তো আমরা জিম্বাবুয়েকে দেখতে পারতাম, এবং শ্রীলঙ্কান ব্যাটাররা যে ধরনের ফর্মে ছিল পুরোটা ট্রাই সিরিজ জুড়ে কম্পিটিটিভ একটা খেলা হতে পারতো। হ্যাঁ, সেই জায়গায় যদি জিম্বাবুয়ে যেত আমার মনে হয় আর একটু বেটার ফাইনাল হতে পারতো। আপনি শ্রীলঙ্কার ক্ষেত্রে ফাইনালে দেখবেন তাদের অ্যাট ওয়ান স্টেজ 84 রান 1 উইকেটে ছিল, সেখান থেকে তারা মাত্র 30 রান যোগ করতে বাকি 9টি উইকেট হারায়। এটা মানে স্মরণকালের সেরা কলাপসগুলোর মধ্যে একটা, এবং ইভেন দ্যাট টু ইন আ ফাইনাল। তো আমার মনে হয় কি শ্রীলঙ্কা উইকেটটা রিড করতে ভুল করেছে। রাওয়ালপিন্ডিতে এই সিরিজের বা এই ট্রাই সিরিজের প্রতিটা ম্যাচ হয়েছে, সো দ্য উইকেট ওয়াজ আ লট টায়ার্ড দ্যান দ্য প্রিভিয়াস গেমস, এবং শ্রীলঙ্কা নতুন বলে উইকেট যেরকম বিহেভ করেছে তারা হয়তো ভেবেছিল যে বাকি 10টা ওভার একইভাবে উইকেট বিহেভ করবে এবং তারা 170 থেকে 180 রান সংগ্রহ করবে, কিন্তু একটা প্রফেশনাল সাইড হিসাবে আমার মনে হয় তারা আরেকটু বেটার উইকেটটা রিড করতে পারতো, এবং তারা যখন ইনিশিয়ালি 2-3টে উইকেট পড়ে গেল পরপর, যদি তারা তাদের মানে অ্যাডজাস্টেড টোটালটা নিয়ে রিকনসিডার করতো, বা তারা যেই টোটালটা ভেবে ফার্স্ট ইনিংস খেলা শুরু করেছিল ওটাতে একটা অ্যাডজাস্টমেন্ট আনতো, আমার মনে হয় 130 থেকে 40 রান হলেও এটা একটা টাফ ফাইট দেওয়া সম্ভব হতো। কজ পাকিস্তান কিন্তু স্ট্রাগল করেছে, বলটা পুরনো হওয়ার পর সেকেন্ড হাফে পাকিস্তান ইনিংসে কিন্তু আমরা অনেক উইকেটের পতন দেখেছি, এবং উইকেটে খুব ভ্যারিয়েবল বাউন্স ছিল। আপনি নিশানকার ডিসমিসাল দেখেন শ্রীলঙ্কান ইনিংসে, আপনি সাইম আইয়ুবের ডিসমিসাল দেখেন ওয়ানিন্দু হাসানাঙ্গার ডেলিভারিতে, ট্রু উইকেটগুলোতে বা ভালো উইকেটগুলোতে বল এইরকম আনইভেন নেচার করে না। সো যেই ধরনের উইকেটে বল এত আনইভেন বাউন্স থাকবে সেখানে আপনি মোর দেন রানেবল যে কোনো টোটাল দিলেই সেটা আসলে চেস ডাউন করা কঠিন হয়। তো শ্রীলঙ্কা যে জায়গাটা ব্লান্ডার করেছে, তারা যখন পরপর কুইক 2-3টে উইকেট পড়ে গেল সেই জায়গায় তারা রিকনসলিডেশনের একটা ব্যাপার আনতে পারতো, সেটা একই অ্যাপ্রোচে ব্যাটিং করে গেছেন, যার কারণে 114 রানে অল আউট, এবং মানে আসলে কোনো
কম্পিটিশনই হয়নি সত্যি কথা বলতে গেলে। যেই মোমেন্টে আপনি জানলেন যে পাকিস্তান 20 ওভারে 115 রান চেস করতে নামবেন এবং সাহেবজাদা ফারহান এরকম ফর্মে রয়েছেন, সেখানে আসলে অপোনেন্টের খুব একটা চান্স থাকে না। এবং কিন্তু প্রথম পাওয়ার প্লেতেই কিন্তু ম্যাচটা শেষ হয়ে গিয়েছে, পাকিস্তান উইদাউট লস অ্যারাউন্ড 40 রান স্কোর করেছে। সো এখান থেকে তো আসলে ম্যাচে ফেরার কিছু নেই ইয়েট, যেহেতু উইকেটটা খুব হেল্পফুল ছিল পার্ট টাইমার্স লাইক পাভান রাতনায়কে, তারাও কিন্তু উইকেট পেয়েছেন। এবং আপনাকে একটা মজার কথা বলি, ওই দিন খেলা দেখার সময় আমি শুনলাম যে ফাখার জামান উনি টি-20তে শ্রীলঙ্কার বিরুদ্ধে এখনো কোনো 6 মারতে পারেননি। এবং এই ধরনের উইকেটে উনি আসলে রেকর্ডটা ভাঙার চেষ্টা করেছিলেন। এই পাভান রাতনায়কে পার্ট টাইমারের বলে 6 মারতে গিয়ে উনি আউট হয়েছেন। সো ওনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা যদি একটু সামারি কথা বলি, সেটা হচ্ছে যে এই পুরো সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন মোহাম্মদ নওয়াজ। উনি 52 রানের সাথে 10টা উইকেট নিয়েছেন। এবং আমরা যদি বলি যে টপ স্কোরারের কথা যদি একটু জানিয়ে দিতে যাই, সেটা হচ্ছে প্রথম নিসাঙ্কা, সাহেবজাদা ফারহান এবং মিশারা, বাবর আজম এবং রায়ান বার্ল, এরা টপ 5-এর ব্যাটসম্যান হিসেবে আছেন। এবং টপ 5 বোলার হিসেবে যদি বলি, মোহাম্মদ নওয়াজ, দুষ্মন্ত চামিরা, হাসারাঙ্গা, ইভান্স এবং হচ্ছে আবরার আহমেদ টপ 5 বোলার হিসেবে আছেন। ওভারঅল যদি পারফরমেন্সের কথা বলি টোটাল 3টা টিমের, সেক্ষেত্রে আপনি কাদেরকে এগিয়ে রাখবেন? আমি স্কোর কার্ডের কথা বাদ দিই। হ্যাঁ, এখন দেখেন রেজাল্ট তো অবভিয়াসলি শো করছে যে পাকিস্তান চ্যাম্পিয়ন, তারা ভালো করেছে। শ্রীলঙ্কার মিডল অর্ডারটা খুব ফ্র্যাজাইল মনে হয়েছে আমার, এবং আমার মনে হয় কি যে তারা স্ট্রাইক রোটেট করে খেলতে পারে, এরকম ব্যাটারের পরিবর্তে প্রচুর পাওয়ার হিটার্স ইনক্লুড করার চেষ্টা করছেন। এবং এই যে কুসাল পেরেরা, যিনি আসলে ইনিশিয়ালি ওপেন করতেন, তাকে মিডল অর্ডারে অকুপাই করা হচ্ছে। দাসুন সানাকা আমার মনে হয় যে উপরে এসে ব্যাটিং করছেন। ওয়ানিন্দু হাসারাঙ্গা ওইভাবে আসলে সার্ভ করতে পারছেন না। তো আমার মনে হয় এই মিডল অর্ডার ফায়ার পাওয়ারটাই 3 জনের কাছ থেকে শ্রীলঙ্কা বেশি এক্সপেক্ট করছে। চারিত আসালাঙ্কা ওয়াজ হ্যাভিলি মিসড, উনি থাকলে হয়তো কিছুটা সলিডারিটি আসতো ব্যাটিং লাইন আপে। আর পাকিস্তানের ক্ষেত্রে বলতে গেলে বোলাররা আসলে তাদেরকে পুরোটা টুর্নামেন্টে এগিয়ে নিয়েছে, এবং ওপরে হচ্ছে সাহেবজাদা ফারহান। তাদেরও যে টপ অর্ডারের বাকিরা বা মিডল অর্ডার খুব ভালো ফর্মে ছিল তা না, কিন্তু আসলে বোলাররা খুব দুর্দান্ত পারফর্ম করেছেন। এবং মোস্ট অফ দ্য কেসেস পাকিস্তান আসলে পরে ব্যাট করেছে, বিশেষ করে শ্রীলঙ্কার সাথে ম্যাচগুলো যেগুলোতে আসলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের খেলা, 3টা ম্যাচে 3টাতেই পাকিস্তান আসলে পরে ব্যাট করেছে। তো এই ধরনের উইকেটে যখন আপনি পরে ব্যাট করবেন, অপোনেন্ট আসলে ওইভাবে রান স্কোর করতে পারে না, তো চেস ডাউন করাটা অনেক ইজি হয়। সো লাকও পাকিস্তানের সাথে ছিল, এটা আমার আপনাকে স্বীকার করতে হবে। ব্যাটসম্যানদেরকে ওইভাবে পরীক্ষাটা দিতে হয়নি, যেহেতু শ্রীলঙ্কা কোনো 3টা ম্যাচের মধ্যে 2টোতেই খুব ভালো টোটাল পোস্ট করতে পারেনি। পাকিস্তান ইজিলি ম্যাচ বের করে নিয়েছে, যেটা ভালো টোটাল এসেছে সেটা কিন্তু পাকিস্তান আলটিমেটলি চেস ডাউন করতে পারেনি। সো তাদেরও মিডল অর্ডার নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে, বাট তাদের বোলাররা এই 3টা দলের মধ্যে ভালো পারফর্ম করেছে। এখন যদি জিম্বাবুয়ের ক্ষেত্রে আসি, আমার মনে হয় তারা তাদের বেস্টটাই দিয়েছে, শ্রীলঙ্কাকে তারা হারিয়েছে। এবং আসলে ফলাফল অন্যরকম হতে পারতো। পাকিস্তানের সাথে ফার্স্ট টি-20 যেটা ছিল সিরিজের, ওখানে যদি কিছু এক্সট্রাস লাস্টের দিকে কনসিড না করতো, ওই ম্যাচের ফলাফলও কিন্তু ভিন্ন হতে পারত। তো যদিও শ্রীলঙ্কা ফাইনাল খেলেছে, তবে আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টের সবচেয়ে পোর পারফরমেন্স ছিল শ্রীলঙ্কারই। জিম্বাবুয়ে তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী বেশ ভালোই খেলেছে, আর পাকিস্তান বেশ ভালোই করেছে। ধন্যবাদ প্রতীক ভাই। আমরা এতক্ষণ পাকিস্তান, জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা ট্রাই সিরিজের কথা বলছিলাম। এখন আমরা একটু আপনার কাছে সংক্ষেপে জানতে চাই যে এনসিএল টুর্নামেন্ট চলছে এবং যেখানে টপ স্কোরার এখন টপ স্কোর বোর্ডে আছে হচ্ছে রংপুরে, সেক্ষেত্রে টোটাল টুর্নামেন্টটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম তখন সবসময় এনসিএল কম্পিটিশনটা হতো রাজশাহী আর খুলনা বিভাগের মধ্যে। একসময় কিন্তু খুলনা বিভাগে বাংলাদেশের সব সুপারস্টাররা খেলতেন। আমি একই সময় মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, আব্দুর রাজ্জাক, তারা একসাথে খুলনা বিভাগে খেলতেন। আবার রাজশাহীতে তখন ছিলেন মুশফিকুর রহিম, জহুরুল ইসলাম অমি, জুনাইদ সিদ্দিকী, তারপরে নাসির হোসেন। সো এবং রংপুর বিভাগের প্লেয়াররাও কিন্তু তখন রাজশাহীতে থাকতেন, তখন রংপুর তো বিভাগ হয়নি। সো এটা একটা ডার্বির মতো ছিল ন্যাশনাল ক্রিকেট লিগের ক্ষেত্রে। এখন দিন অনেকটাই পরিবর্তিত হয়েছে। ওই সময়টাতে অনেক সময় বরিশাল বিভাগ, খুলনা বিভাগ মার্জ হয়েও খেলতো অনেক। হ্যাঁ হ্যাঁ, তো এখন সিলেট মাঝে মাঝে চ্যাম্পিয়ন হচ্ছে, চট্টগ্রাম ভালো করছে। ইটস এ গুড সাইন যে সব জায়গা থেকে এখন ক্রিকেটার্সরা উঠে আসছেন, এটা একটা ভালো দিক। এবং সৌম্য সরকার, উনি যদিও আমরা তাকে লাল বলের ক্রিকেটে খুব বেশি বিবেচনা করি না, উনি আসলে টপ রান স্কোরারের তালিকায় শীর্ষে রয়েছেন। 2 নম্বরে রয়েছেন জাকির হাসান। তো জাকির হাসান আসলে ওনার টেস্ট ক্রিকেট শুরুটা কিন্তু দুর্দান্ত ছিল। ইন্ডিয়ার বিরুদ্ধে উনি টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেন, এবং সেই বোলিং একটা কিন্তু খুবই ফর্মিডেবল ছিল। আপনার ওই ম্যাচে আকসার প্যাটেল ছিলেন, রবিচন্দ্র আশ্বিন ছিলেন,
বুমরা ছিলেন, সিরাজ ছিলেন। সো এরকম স্ট্রং একটা হ্যাঁ বোলারদের বিরুদ্ধে আপনার ফোর্থ ইনিংসে ব্যাট করে সেঞ্চুরি করা এটা আসলে বাবা পাওয়ার বিষয়, কিন্তু সেইভাবে আমরা জাকির হাসানকে আর ওই দেখতে পারিনি। তো উনি আসলে ফর্মে যদি ফেরত আসেন এটা আমাদের ক্রিকেটের জন্য ভালো। আরেকটা বিষয়ে আমি খুব খুশি যেটা দেখে যে আশিকুর রহমান শিবলি, ওনার ব্যাটিং এর আমি একজন ফ্যান বলতে পারেন, যদিও জাতীয় দলে উনি এখন আসেননি, তবে আন্ডার-19 ক্রিকেটে ওনার ব্যাটিং আমি দেখেছি। উনি একজন কিপার ব্যাটার, ঢাকা ডিভিশনের হয়ে খেলে থাকেন, ওপেনিংয়ে ব্যাট করে থাকেন এবং দুর্দান্ত মানে ওনার টেকনিক যদি আমরা বলে থাকি নতুন বলটা সার্ভাইভ করার ক্ষেত্রে, তো আশিকুর রহমান শিবলি কিন্তু 3 নম্বরে রয়েছে, ফিউচার আসতে পারে। হ্যাঁ, তো এটা একটা ভালো সাইন। আমরা তো আসলে যে এই লিগগুলো থেকে নতুন মুখ খুঁজি যে নতুনদের মধ্যে কারা রয়েছেন, তো ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় আশিকুর রহমান শিবলি নতুন একজন প্রসপেক্ট হতে পারেন। আর অমিত হাসানের কথা তো আমরা সবসময় বলছি, ওনার পারফরমেন্সের দিকেও আমরা আসলে নজর রাখছি যে আসলে টুর্নামেন্ট শেষে কোন অবস্থায় থাকেন উনি শীর্ষ রান সংগ্রাহকের তালিকায়। এখন যদি বোলিং পয়েন্ট অফ ভিউতে আসি, তানভীর ইসলাম, এটাও অবাক করার বিষয়, ওনাকে লাল বলের ক্রিকেটের জন্য আমরা বিবেচনা করি না, উনি আসলে হাইয়েস্ট উইকেট টেকারের তালিকায় রয়েছেন। এবং এর পাশাপাশি রবিউল হক রয়েছেন রংপুর ডিভিশনের, এটা থাকতেই হবে কারণ যেহেতু রংপুর পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছেন, তো বোলারদের 2-1 বা ব্যাটারদের 2-1 শীর্ষে থাকবেন। এবং নাইম হাসান, উনি চিটাগংয়ের হয়ে খেলছেন। টেস্ট ক্রিকেটে নাইম হাসানকে আমার প্রুভেন বাট উপেক্ষিতই মনে হয়, কারণ মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলামকে টপকে তার আসলে টেস্ট ম্যাচ খেলা খুব কম হয়েছে, এখন তারপর হাসান মুরাদ ইনক্লুডেড হয়েছেন। সো তার আসলে ক্যারিয়ারটা আমার কাছে অনেকটা মনে হয় স্টুয়ার্ট ম্যাকগিলের মতো, অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নের কারণে চান্স পেতেন না। তো এই মেহেদী মিরাজের জন্য হয়তো নাইম হাসানের টেস্ট ক্রিকেট ব্লসম করছে না, বাট উনি তো সর্বোচ্চ এটাই করতে পারেন, ঘরোয়া লিগে পারফর্ম করা আর অপেক্ষা করা কখন জাতীয় দলের ডাক আসেন। তো এটাই আসলে এনসিএল এর আপাতত আপডেট আমার কাছে। ধন্যবাদ প্রতীক ভাই। দর্শক, আজকের প্রোগ্রাম এখানেই বিদায় নিচ্ছি এবং আগামী সপ্তাহের খেলাধুলা সব বিশ্লেষণ নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।